হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এর আগের ক্লাসে আমাদের 335 পাতায় ম্যাথের যে কোশ্চেন ছিল সেটা সলভ করেছি। আজকের ক্লাসে আমরা তারপর 357 পেজে ম্যাথের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা সলভ করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। সম্পূর্ণ সিলেবাস আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 10-এর ম্যাথের সম্পূর্ণ সিলেবাস সলিউশন করা আছে, ক্লাস 9-এর সম্পূর্ণ সিলেবাস সলিউশন করা আছে, ক্লাস 11 এবং 12-এরও ম্যাথের সম্পূর্ণ সিলেবাস করা আছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সালের কোশ্চেন 2017 থেকে পরবর্তী সালগুলোর ম্যাথের সম্পূর্ণ কোশ্চেনের সলিউশন পেয়ে যাবে। রায় মাটির প্রশ্নবিদ্যা সলভ করা আছে, আমরা এবিটিএ সলভ করছি। এরপরে পর্ষদের টেস্ট পেপার বেরোবে, পর্ষদের টেস্ট পেপারও সম্পূর্ণ সলভ করব। শুরু করবো আজকের ক্লাস। দেখো, যে কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। যে কোনো অঙ্ক যদি যেগুলো সলভ করা নেই এরকম কিছু থেকে থাকে অবশ্যই কমেন্টে পাঠাবে, সেগুলো আমরা সলভ করে দেবো। টেলিগ্রামে গ্রুপ আছে, সেখান থেকেও তোমরা পাঠাতে পারো। তাহলে আজকের ক্লাস শুরু করছি। দেখো, 357 পেজের 1-এর দাগের 1 থেকে। 1-এর দাগের 1, পেজ নম্বর 357। প্রথম কোশ্চেন, বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ। আচ্ছা, সুদটা বলে দিয়েছে। আমরা মূলধন ধরে নিচ্ছি যে এক্স টাকা, না এক্সও এখানে আছে, আমরা মূলধন ধরে নিচ্ছি কিউ টাকা। তাহলে এই যে সুদটা PNR/25, আর আমরা সুদটা নির্ণয় করছি, মনে করছি কিউ টাকার X% হারে কত বছরের, কিউ টাকার X% হারে n বছরের, তাহলে n/100 এইটা সুদ বলে দিয়েছে। আর আমরা সেই টাকারই, এটা যে টাকার সুদ, আমরা সেই টাকার এটা সুদ নির্ণয়ের পদ্ধতির সাহায্যে সুদটা বের করেছি। দুটো সুদ একই হবে, একই টাকা। তাহলে যদি আমরা কাটাকাটি করি উভয় দিকে, দেখো কি হচ্ছে, এন এন ক্যান্সেল হচ্ছে, এই টাকা হলে 25 হয়ে যাচ্ছে, 25 তো 4। তাহলে কিউ এর মানটা নির্ণয় করতে হবে, তাই তো? কিউ এর মান নির্ণয় করতে হলে তাহলে কিউ এক্স ইজ ইকুয়াল টু 4PR হয়ে যাচ্ছে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 4PR/x হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আসল, তাই তো? কি বলে দিয়েছে? বলে দিয়েছে n বছরের মোট সুদ PNR/25%। PNR/25 আমরা নিয়েছি। এবার বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ, তাহলে n বছরের সুদ আমরা নির্ণয় করেছি। আচ্ছা, X% হারে। এখানের কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদের যে অ্যান্সারটা আসছে, আমাদের অ্যান্সার আসছে PNR/X, ঠিক আছে? এবার দেখো 357 পেজের অপশন বি এরটা কিন্তু উত্তর দেওয়া আছে। অপশন বি আছে 4P, এটা 4P হতেই পারে, তাহলে 4P হতে হবে। এখানে দেওয়া আছে যেটা, সেটা বলেছে X%টা তাহলে হয় যেটা বইয়ে দেওয়া আছে X% সেটাকে আর হতে হবে, আর না হয় যেটা এখানে PNR দেওয়া আছে এই আরটাকে এক্স বা এক্সটাকে আর কোনো কিছু একটা হতে হবে, তবে ওটা উত্তর হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ওটা হতে পারে, তবে আর এক্স একই, যে কোনো এক জায়গায় চেঞ্জ হবে, কেটে গিয়ে তবে ওটা আসবে। ঠিক আছে, তাহলে এটা একটু গন্ডগোল আছে। আমরা বিয়ের উত্তরটাই নিচ্ছি, কিন্তু এই যে এই সংশোধনটা করতে হবে। এটা 4P টাকা, এটাই আসার কথা, কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে যে X%টা R% হতে হবে, তবে এটা হবে। ঠিক আছে, বা এখানে PNR/25 যদি ওই X% থেকে থাকে, তাহলে এই জায়গাটা আর এর জায়গাটা X থাকলে তবে ওই অ্যান্সারটা আসবে। নেক্সট দেখো, পরেরটা যাচ্ছি। পরেরটা হচ্ছে ax² + bx + c সমীকরণের বীজদ্বয় সমান হবে কখন? যখন নিরূপক 0 হবে। ax² + bx + c = 0। এর নিরূপক কত? b² - 4ac। এই নিরূপকটা 0 হলে বীজদ্বয় সমান হয়। তাহলে -4ac = -b², মাইনাস মাইনাস কেটে গেলে c = b²/4c। এটা অ্যান্সার আসছে। দেখো, c = b²/4c। এটা কোন অপশনে আছে? c = b²/4c অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি সঠিক উত্তর। ডি, দুইয়েরটা অপশন ডি কি আছে? অপশন ডি তে c = b²/, এটা 4a, হ্যাঁ, c = b²/4a, তিনেরটা, এটা অপশন ডি।
অপশন ডি সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুটো বৃত্তে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের সমষ্টি। আর দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করলে তাদের তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের বিয়োগফল। তাহলে বহিঃস্পর্শ করেছে 3 সেমি আর 8 সেমি, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 3 সেমি প্লাস 5 সেমি, 8 সেমি হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে এখানে দেখো পরস্পরকে বহিঃস্পর্শ বলে অন্তঃস্পর্শের অপশন দেওয়া আছে না, 8 সেমিও দেওয়া আছে, 8 সেমি, অপশন ডি 8 সেমি হবে, অপশন ডি 8 সেমি। এটাই যদি অন্তঃস্পর্শ বলতো তাহলে 2 সেমি অ্যান্সার হতো, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয়ে যেত 2 সেমি, তাদের বিয়োগ ফলটা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে। আচ্ছা, সাইন 43 কস 47, কস 43 সাইন 47। এর মানটা চেয়েছে সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47। তাহলে শুধুমাত্র 43 তে আনছি সাইন 43 কস 47 মানে কি কস 90 মাইনাস 43, তাহলে হয়ে যাচ্ছে এটা সাইন 43। এটা কস 43 আছে, আবার কস সাইন 43 মানে 47, সাইন 47 মানে সাইন 47 টাকে ঘুরিয়ে লিখতে পারো সাইন 90 মাইনাস 43, সাইন 90 মাইনাস 43 ইজ ইকুয়াল টু কস 43, তাহলে এটা কস 43 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 ইজ ইকুয়াল টু 1 চলে আসছে। তাহলে 4এরটা আসছে 1 অ্যান্সার। কোন অপশনেরটা আছে এটা দেখো, 4এরটা 1 অ্যান্সার। আচ্ছা, অপশন বি তে, অপশন বি সঠিক উত্তর, অপশন বি। 5 আর 6 বাকি আছে। 5এর কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে আয়তন বৃদ্ধি পাবে কত গুণ? লম্ববৃত্তাকার শঙ্কুর নর্মালি ব্যাসার্ধ আর এবং উচ্চতা হলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন, এত ঘন সেমি। এবার বলে দিয়েছে যে ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে আয়তন কতটা বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে 2r হয়ে যাচ্ছে, তখন আয়তন হচ্ছে 1/3 পাই 2r তার হোল স্কোয়ার এইচ ঘন একক। তাহলে 2r স্কোয়ার করলে 4 পাই আর স্কোয়ার এইচ বাই 3, কতটা বাড়ছে এইটা মাইনাস এইটা, তাই তো, মানে বিয়োগ ফলটা হয়ে যাচ্ছে। বিয়োগ ফল হয়ে গেলে এইটা থেকে এটা বিয়োগ করে দিলে কত আসছে 4 পাই আর স্কোয়ার এইচ বাই 3 মাইনাস পাই আর স্কোয়ার এইচ বাই 3, তাহলে 3 লসাগু 4 পাই আর স্কোয়ার, এটা 3 পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে। 4 পাই আর স্কোয়ার এইচ লসাগুতে কি 4 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ, 3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এটা কেটে যাচ্ছে, পাই আর স্কোয়ার এইচ হয়ে যাচ্ছে, পাই আর স্কোয়ার এইচ। তো আমরা এটা হয়ে যাচ্ছে কতটা বাড়ছে, এখানে 1 ছিল এখানে 3 হয়ে যাচ্ছে, তাই তো, 1 এর জায়গায় 3। যেটা যদি আমরা কাটাকাটি না করি, পাই আর স্কোয়ার এইচ বাই 3, এখানে পাই আর স্কোয়ার এইচ বাই 3 তার সঙ্গে 3 গুণ আকারে আছে, তাহলে 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, বোঝাই যাচ্ছে এটা। ঠিক আছে, কতটা বৃদ্ধি পাচ্ছে এটা, তাহলে বলছে বেড়ে কতটা হবে এটা একরকম চাওয়া, আর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে আয়তন বৃদ্ধি পাবে, আয়তন কতটা বৃদ্ধি পাবে সেটা একরকম চাওয়া। হ্যাঁ, এটা যদি বলে আয়তন বেড়ে কতটা হয়েছে, আয়তন বেড়ে হয়েছে 4 গুণ। হ্যাঁ, কোশ্চেন যেটা চাইবে তার মাঝে, কোশ্চেন চাওয়ার মাঝে এটা বিভিন্ন ধরনের মান থাকবে। এটা 5এরটা তোমাদের অ্যান্সার দেওয়া আছে, কিন্তু ডি অ্যান্সার দেওয়া আছে। অ্যান্সার দেওয়া আছে যে আয়তন যদি বলে আয়তন এটা কত গুণ হবে, বেড়ে কত গুণ হবে, তাহলে কত গুণ হবে বললে সেটা 4 গুণ। তাহলে কোশ্চেন এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ভাষাটা অন্য করতে হবে, যে কত গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে বললে এটা 3 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি ছিল পাই আর স্কোয়ার এইচ বাই 3, বিয়োগ করলে বিয়োগ ফল হয়েছে পাই আর স্কোয়ার এইচ বাই 3 তার সঙ্গে 3 গুণ, তাহলে বৃদ্ধি পেয়েছে কতটা, বিয়োগ ফলটা বৃদ্ধি পেয়েছে। তাহলে যেখানে বলেছে কতটা আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, তখন আয়তন 3 গুণ বৃদ্ধি পাবে। আর যদি বলে এতটা ছিল ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো আয়তন কত গুণ হবে, আয়তন তখন আয়তন 4 গুণ হবে। তাহলে এখানে লেখার যেটা কোশ্চেনটা দেওয়া আছে সেটা বলতে হবে, ডি অ্যান্সার তখনই হবে যদি বলে যে আয়তন কত গুণ হবে, আয়তন কত গুণ বৃদ্ধি পাবে না, আয়তন কত গুণ দ্বিগুণ করা হলো তাহলে আয়তন কত গুণ হবে, তখন অপশন ডি। ঠিক আছে, অপশন ডি 4 গুণ হবে। তাহলে এখানে কোশ্চেনটা একটু সংশোধন করতে হবে, তখন 4 গুণ হবে। 4 গুণ নিচ্ছি আমরা যেহেতু এইটা আসছে, কিন্তু যদি বলে যে আয়তন কত গুণ বৃদ্ধি পেয়েছে তখন কিন্তু এটা 3 গুণই উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরেরটা বলছে যে লেখচিত্রের সাহায্যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা নিশ্চয়ই ওজাইভ। এটা আগেও আমরা বহুবার সলভ করেছি, এটার অপশন ডি তে আছে ওজাইভ।
ওজাইভ। এইখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন অনুযায়ী কিন্তু সেটা 3 গুণ। হ্যাঁ, যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন অনুযায়ী যদি বলা হয় সেটা 3 গুণ হবে। যে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে 3 গুণ। যে কোশ্চেন আছে সেই কোশ্চেন অনুযায়ী আয়তন 3 গুণ, এটা অপশন সি তে আছে, কত গুণ বৃদ্ধি পাবে। কিন্তু কোশ্চেন যদি চেঞ্জ করা হয় যে আয়তন কত গুণ হবে, বিয়ের কত গুণ হবে না, মানে একটা ছিল তার কত গুণ, যদি বলে যেটা ছিল তার কত গুণ, সেটা তার 4 গুণ হয়েছে। এবার কত গুণ বৃদ্ধি পাবে এটা আলাদা। 2 এর দিকে যাবো এবার। দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধিকে সমহার বৃদ্ধি বলা হয়। ড্যাশ বৃদ্ধি আছে, শূন্যস্থানে সমহার হবে। 2 বলেছে a বাই বি 3/2, বি বাই সি ও 3/2। আচ্ছা, a বাই বি 3/2, বি বাই সি 3/2, 3 আর 2, বি এর সাপেক্ষে এখানে 2, বি এর সাপেক্ষে 3। আমরা 2 আর 3 লসাগু 6, তাহলে 6 আনার জন্য a বাই বি ওপর নিচে 3 দিয়ে গুণ করছি, 9/6, আর এখানে 2 দিয়ে গুণ করছি, 6/4। তাহলে a:b:c ইজ ইকুয়াল টু 9:6:4 হচ্ছে। ঠিক আছে, আমরা a ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি 9 কে, b ইজ ইকুয়াল টু 6 কে, আর c ইজ ইকুয়াল টু 4 কে ধরে নিচ্ছি। ঠিক আছে, k নট ইকুয়াল টু 0। তাহলে এখানে বলেছে যে এখানে বলে দিয়েছে a প্লাস বি ইজ টু বি প্লাস সি কত। তাহলে a প্লাস বি হলে a প্লাস বি 9/6=15 কে ইজ টু বি প্লাস সি 6/4=10 কে 5 কে দিয়ে ভাগ করলে 3:2 আসছে। দেখো 3:2, তাহলে 3:2। a প্লাস বি নির্ণয় করেছি 9 প্লাস 6, 9 কে প্লাস 6 কে 15 কে, বি প্লাস সি 6 কে প্লাস 4 কে 10 কে, তাহলে 5 কে দিয়ে ভাগ করে দিলে 3:2 অ্যান্সার চলে আসছে। দেখো প্রসেসটা দেখে নাও। নেক্সট দেখো কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর ড্যাশ, পরস্পর সম্পূরক। ইচ্ছে সোজা কোশ্চেন হয় না। চারের বলেছে যে সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে কস 80 ডিগ্রি প্লাস থিটা। সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু হাফ, সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 মান হাফ, 3 থিটা 30 ডিগ্রি, থিটা 10 ডিগ্রি। তাহলে কি চেয়েছে, এখানে যে মানটা চেয়েছে সাইন এই কস 80 প্লাস থিটা, কস 80 প্লাস থিটার মান 10, তার মানে হয়ে যাচ্ছে কস 90, কস 90 এর মান 0, তাহলে শূন্যস্থানে 0 চলে আসবে। দেখো 0 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার বলেছে কোন ঘনকের কর্ণের দৈর্ঘ্য √48 হয়, তার আয়তন কত। কর্ণের দৈর্ঘ্য √48, 3 × 16 = 48, 16টা বাইরে গেলে 4√3 হয়ে যাচ্ছে, তাই তো। ভেতরে 4টা ঢুকলে 4×4 = 16, 348। 4√3 যদি কর্ণ হয় তাহলে তার বাহু কত হবে। কর্ণ জানা থাকলে তাকে √3 দিয়ে গুণ করলে বাহু বেরোয়, আর বাহু জানা থাকলে √3 দিয়ে গুণ করলে কর্ণ বেরোয়। তাহলে একে বাহু হয়ে যাচ্ছে এইটা বাই √3, তার মানে 4 একক। ঠিক আছে, তার আয়তন তাহলে বাহু কিউব মানে 4 এর কিউব, 4×4 = 64 বর্গ একক আয়তন। ঠিক আছে, তার আয়তন হয়ে যাবে 64 বর্গ একক। আয়তন দেওয়া নেই এত, এটা একক নেই কিছু, এখানে একক কিছু দেওয়া নেই, তাহলে আমরা শূন্যস্থানে 64 লিখছি, ওখানে যেহেতু একক নেই, শুধুমাত্র 64। 6 দেখো 4√3 এলো, একে সিম্পলিফাই করে 4√3 কে √3 দিয়ে ভাগ করলে ঘনকের বাহু দৈর্ঘ্য বেরোয়। বাহু দৈর্ঘ্য 4 একক হলো, বাহু দৈর্ঘ্য 4 একক হলে তার আয়তন কত। বাহু কিউব 4 এর কিউব, 4 এর কিউব মানে 4×4 = 464, 64 বর্গ একক। ঠিক আছে, 64 ঘন একক। আচ্ছা, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান হলো ড্যাশ প্রবণতার পরিমাপক। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। ঠিক আছে, শূন্যস্থানে হয়ে যাবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। দেখে নাও। দেখো 2 এর দাগের কমপ্লিট হলো, এবার 3 এর দাগে যাবো আমরা। 3 এর দাগে সত্য মিথ্যা সলভ করব, কোনটা সত্য কোনটা মিথ্যা। এবিটিএ টেস্ট পেপারের 357 পেজের কোশ্চেন সলভ করছি আমরা। এবিটিএ টেস্ট পেপারের 357 পেজের কোশ্চেন, পেজ নাম্বার 357। 3 এর দাগের সত্য মিথ্যায় গেছি।
সত্য মিথ্যা কি বলছে দেখো 3 দাগের প্রথম কোশ্চেন, সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লাভ্যাংশ ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান। সময় একই আছে, সময় যদি স্থির থাকে তাহলে মূলধন সময় একই, ধরো 1 বছর, 1 বছরে 50,000 টাকার যা সুদ, 1 লাখ টাকা সুদ তার চেয়ে বেশি, তার মানে যখন আর মূলধন বাড়ছে সুদও বাড়ছে, তাহলে এখানে বলেছে সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লাভ্যাংশ ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান। একদমই মিথ্যা, ভুল, সরল সমানুপাতি হয়, ঠিক আছে, ব্যস্তানুপাতি নয়। 2 বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ও এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতে আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউব, এইটা আর এইটার গুণফল যদি এইটা স্কোয়ারের সঙ্গে সমান হয় তাহলে আমরা বলবো দুটো এক্স ওয়াই কিউব। এটা কত আসছে? এক্স কিউব ওয়াই 4, কিন্তু এইটা স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে x4 y4, তাহলে ম্যাচ করছে না তো, এটা এক্স কিউব থেকে যাচ্ছে, এটা x4 হচ্ছে, তাহলে এটা তো ক্রমিক সমানুপাতি হচ্ছে না। এটা কি দিয়েছে? না, এক্স কিউব ওয়াই দেওয়া আছে, এটা এক্স কিউব ওয়াই দেওয়া আছে, এক্স কিউব ওয়াই আছে, তাহলে এক্স কিউব ওয়াই হলে এটা x4 হয়ে যাচ্ছে, তার মানে ক্রমিক সমানুপাতি হচ্ছে, তার মানে এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু এইটা বাই এইটা, এটা স্যাটিসফাই করছে, তার মানে এটা ক্রমিক সমানুপাতি, এটা সত্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা সত্য। দুইটা দেখো, এইটা বাই এইটা করলে তার মানে এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করো, এটা কেটে গিয়ে এক্স থাকছে, এটা ওয়াই থাকছে, তার মানে এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব নাও, এটা কেটে গেলে এক্স, এটা কেটে গেলে ওয়াই, এটাও এক্স বাই ওয়াই, উভয় দিকটা সমান আসছে, তার মানে ক্রমিক সমানুপাতে, ঠিক আছে। নেক্সট দেখো পরেরটা। আচ্ছা, পরেরটা বলছে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোগী সরলরেখার উপর অবস্থিত হবে। এটা একদমই অবস্থিত হবে, এটা একটা উপপাদ্যের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, একটা উপপাদ্যের প্রমাণ আছে, উপপাদ্যের স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। স্পর্শবিন্দুটি এইরকম, এইটা এই যে কেন্দ্র দুটো সংযোগী সরলরেখার উপর এই বিন্দুটা অবস্থিত, ঠিক আছে। এইটা স্পর্শকের চ্যাপ্টারে একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যটাই স্টেটমেন্টটা তুলে ধরেছে। আচ্ছা, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তনও দ্বিগুণ হবে। নিরেট গোলকের আয়তন কত? ব্যাসার্ধ যদি আর একক হয় 4/3 পাই আর কিউব, এবার আরটা যদি দ্বিগুণ করে দেওয়া হয় এইটা হয়ে যাবে 4/3 পাই, এটা 2 আর তার কিউব, এটা 4/3 পাই 2 এর কিউব 8 আর কিউব হয়ে যাচ্ছে, অনেকটাই বেশি হচ্ছে, দ্বিগুণ নয়, দ্বিগুণের চেয়ে অনেক বেশি হচ্ছে, ঠিক আছে, 8 গুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ বলা আছে, মিথ্যা। 5 আর 6 বাকি আছে, দেখো দ্বিগুণ বলা আছে তাই মিথ্যা হলো, ঠিক আছে। এখানে বলে দিয়েছে দ্বিগুণ হবে। y প্রপোর্শনাল টু 1/x হলে y প্রপোর্শনাল টু 1/x হলে y/x অশূন্য ধ্রুবক, এটাও মিথ্যা। y প্রপোর্শনাল টু 1/x, দেখো যদি y প্রপোর্শনাল টু 1/x হয় তাহলে y ইজ ইকুয়াল টু, এটা কে অশূন্য ধ্রুবক x, তার মানে x ইনটু y ইজ ইকুয়াল টু কে হবে, ঠিক আছে, x ইনটু y ইজ ইকুয়াল টু কে, কিন্তু এখানে বলে দিয়েছে কি হয়, y/x অশূন্য ধ্রুবক, না একদমই নয়, তাহলে এটাও মিথ্যা। এদের গুণফলটা, ভাগফলটা নয়, গুণফলটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে, গুণফলটা অশূন্য ধ্রুবক হয়। আচ্ছা, এরপর একটা কি বলেছে দেখো, বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত লম্বটি বৃত্তের কেন্দ্রগামী। হ্যাঁ, একদমই ঠিক, বৃত্তের স্পর্শকে, এই যে এটা একটা স্পর্শক, বৃত্তে আমরা কি জানি, বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, এবার ব্যাসার্ধটা তো কেন্দ্রগামী, তাহলে এটাই হয়ে যাচ্ছে বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত লম্ব কেন্দ্রগামী, তাহলে সত্য এটা। এই যে স্পর্শবিন্দুতে লম্ব, ব্যাসার্ধ তো স্পর্শবিন্দুর লম্ব হয়, এবার ব্যাসার্ধ কেন্দ্রগামী, তার মানে যেটা বলেছে সেটা সত্য, ঠিক আছে। দেখো 3 দাগের শূন্যস্থান, 3 দাগের সত্য মিথ্যা সবকটা কমপ্লিট হলো। এবার আমরা 4 দাগের যেগুলো শর্ট কোশ্চেন 2 নাম্বার করে, 1 নাম্বার করে গুলো কমপ্লিট হলো, এবার 2 নাম্বারের প্রবলেম সলভ করব, ঠিক আছে। একটা বলেছে যৌথ ব্যবসায় একটি যৌথ ব্যবসায় মূলধনের হাফ অংশ এ, 1/6 অংশ বি এবং
বাকি অংশ সি দেয়, তাহলে 18,000 টাকা লাভ হলে এ লাভের পরিমাণ কত? মূলধনের হাফ অংশ এ দেয়, মূলধনের হাফ অংশ দেয় এ। আচ্ছা, মূলধনের 1/6 অংশ দেয় বি, মূলধনের 1/6 অংশ দেয় বি, অতএব সি দেয় সমগ্র মূলধন, ধরি মূলধন সমান 1 অংশ, ধরি মূলধন ইজ ইকুয়াল টু 1 অংশ যদি হয়, তাহলে সি কত দেয়? সি দেয় 1 মাইনাস হাফ প্লাস 1/6 এত অংশ। ঠিক আছে, এইটা 1 মাইনাস এটা 6 লসাগু, 3 দুগুণে 6 প্লাস 1 এত অংশ। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 4/6 এত অংশ, 6 লসাগু 6 মাইনাস 4 অংশ সমান 2/6 অংশ সমান 1/3 অংশ। ঠিক আছে, 1/3 অংশ দেয়, 1/3 অংশ দেয় সি। ঠিক আছে, আচ্ছা, অতএব এ বি ও সি এর মূলধন অনুপাত, এ বি ও সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাতই লাভ্যাংশ বণ্টিত হবে। এ বি ও সি এর মূলধন অনুপাত কত? এ দেয় হাফ অংশ ইজ টু বি দেয় 1/6 অংশ, সি দেয় 1/3 অংশ। লসাগু 6, 2 3 6 লসাগু 6, 6 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় এইটা আসে 3, 3:1:2। এবার দেখো এই দিকটা কি বলেছে, এবার বলে দিয়েছে ব্যবসায় 18,000 টাকা লাভ হলে এর লাভের পরিমাণ কত? ব্যবসায় লাভ হয় 18,000 টাকা, ব্যবসায় লাভ 18,000 টাকা, অতএব লভ্যাংশ থেকে এ পাবে, একবার এখানটা অ্যান্সার লিখে দিচ্ছি, এ পাবে 18,000 ইন্টু এ হচ্ছে এইটা 3 বাই এদের সমষ্টি কত? 3 আর 1 4 আর 2 6, 18,000 ইন্টু 3/6 এত টাকা। 6 দিয়ে কাটলে 3 6 18, 3,000, তাহলে এ পাচ্ছে 3 তারিখে 9,000 টাকা। এটা অ্যান্সার এসে যাচ্ছে, দেখো এ পাচ্ছে 9,000 টাকা। ঠিক আছে, এ পাচ্ছে 9,000 টাকা। প্রসেসটা দেখে নাও। এবার আমরা 2 এর অঙ্কে যাবো। দেখো 2 এর অঙ্কে কি বলেছে, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলে 1/4 অংশ হবে? 2 এর অঙ্ক। ধরে বার্ষিক সুদের হার ইজ ইকুয়াল টু R% এবং আসল ইজ ইকুয়াল টু পি টাকা, অতএব সুদ ইজ ইকুয়াল টু, বলছে সুদ আসলের কত অংশ? সুদ আসলের 1/4 অংশ। সুদ ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু পি এত টাকা, অতএব P/4 টাকা। আচ্ছা, সময় ইজ ইকুয়াল টু 5 বছর। ঠিক আছে, তাহলে R% হারে পি টাকার, অতএব R% সুদের হারে পি টাকার 5 বছরের সুদ। 5 বছরের সুদ কত? পি ইন্টু আর ইন্টু 5, PRT/100 এত টাকা। 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, PR/20 টাকা। এইটা আমরা সুদ বের করার সূত্র ফেলে সুদ নির্ণয় করলাম, আবার এই টাকারই সুদ বলে দেওয়া আছে, তাহলে দুটো নিশ্চয়ই একই টাকার সুদ, একই হারে একই সময়ের, দুটো সুদ সমান হবে। অতএব শর্তানুসারে PR/20 ইজ ইকুয়াল টু P/4। PP এখানে কেটে দাও, এটা কেটে গেলে হয়ে যাচ্ছে 5, অতএব R/5 ইজ ইকুয়াল টু 1, অতএব R ইজ ইকুয়াল টু 5, অতএব নির্ণেয় সুদের হার, ইজ ইকুয়াল টু 5%। ঠিক আছে, নির্ণেয় সুদের হার 5%। বলছে বার্ষিক সুদের হার কত? আচ্ছা,
কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে? নেক্সট অঙ্ক দেখো 3-এরটা। কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3? 3-এর। আচ্ছা, সমীকরণটা কি দেয়া আছে? 7x² + kx - 3। 7x² + kx - 3 = 0। সমীকরণের একটি বীজ কত? একটি বীজ 2/3। একটি বীজ 2/3, তাহলে x এর জায়গায় 2/3 আমরা বসাতে পারি। অতএব 7 × 2/3 তার স্কয়ার প্লাস k × 2/3 - 3 = 0। অতএব 7 × 2 এর স্কয়ার 4/9 প্লাস 2k/3 - 3 = 0। অতএব 4 × 7 = 28/9 প্লাস 2k/3 - 3 = 0। অতএব 9 লসাগু, এটা হয়ে যাচ্ছে 28 প্লাস 3 × 3 = 9, 3 3 2 = 6k - 27 = 0। এটা কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাচ্ছে, আর এখানে 1 + 6k হচ্ছে = 0, বা 6k = -1 বা k = -1/6। অতএব k এর মান হবে -1/6, -1/6, এটাই k এর মান। ঠিক আছে, দেখো -1/6 আসছে k এর মান। নেক্সট দেখো 4 অঙ্ক। 4 অঙ্ক কি বলেছে? x = 3 + 2√2 দেওয়া আছে, √x + 1/√x এর মান নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা অনেক ছেলেমেয়ের প্রবলেম হতে পারে। দেখো এই 4-এরটা, x = 3 + 2√2, আমাদের √x এর মান নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো। অতএব x = 3 টাকে ভাঙছি 2 + 1 + 2√2, তাহলে x = এই যে 2টা √2² প্লাস 2 × √2 × 1 প্লাস 1টা 1² দেখো ম্যাচ করছে কি? √2² 2, এই যে 2, 1² 1, এই যে 1, আর এইটাকে ভেঙেছি 2ab, তাহলে a² + 2ab + b² এর সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে √2 + 1 তার হোল স্কয়ার, উভয় দিকে বর্গমূল করলে √x স্কয়ারটা উড়ে চলে যাবে, √2 + 1। ঠিক আছে, এবার দেখো, অতএব 1/√x = 1/√2 + 1, তাহলে 1 × আমরা √2 - 1 দিয়ে গুণ করছি, √2 + 1 × √2 - 1 এইটা 1 দিয়ে গুণ করলে √2 - 1, এখানে হয়ে যাচ্ছে √2² - 1²। অতএব 1/√x এইটা হয়ে যাচ্ছে √2 - 1 আর √2² 2, 1² 1, তাহলে 1/√x √2 - 1/1। অতএব 1/√x √2 - 1। অতএব √x + 1/√x √x এর ভ্যালু হচ্ছে √2 + 1, আর 1/√x এর √2 - 1, 1 1 কেটে গেলে এটা হয়ে যাচ্ছে 2√2, এটা কেটে যাচ্ছে। অতএব √x + 1/√x এর মান 2√2। দেখো প্রসেসটা, √x + 1/2√x এর মান 2√2 আসছে। ঠিক আছে, 4-এরটা দেখো। 4-এরটা কি বলেছে? 4-এরটা বলেছে, এটাই আমরা 4 অঙ্কটা করলাম। 4 অঙ্ক বলে দিয়েছে যে x = 3 + 2√2 হলে √x + 1/√x এর মান। তাহলে √x এর মান এলো √2 + 1, 1/√x এর মান চলে আসছে এখানে, √x + 1/√x এর মান। তাহলে আমাদের অ্যান্সার আসছে 2√2। ঠিক আছে, a + b হোল স্কয়ারের সূত্র ফেলেছি দেখো, √x + 1/, এরা যেটা উত্তর দিয়েছে 6 উত্তর দিয়েছে, 6 উত্তরটা যদি x + 1/x এর মান চাইতো তখন 6 উত্তর হতো। 6 অ্যান্সার দিয়েছে, x + 1/x এর মান চাইলে
যদি এক্স রুট এক্স এর না চেয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান চাইতো তখন 6, অন্য পেজে আছে এই অঙ্কটা, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 6। হ্যাঁ, এটা রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স দিয়েছে, এই অ্যান্সারটাই আসবে। ঠিক আছে, প্রসেসটা দেখে রাখো ভালো করে। নেক্সট দেখো 5 দাগের অঙ্কে যাব। পাঁচের দাগের অঙ্ক কি বলেছে? 5 দাগের অঙ্ক বলে দিয়েছে ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটো যায়, এ ও বি 60 ডিগ্রি, সিডি 10 সেমি, ওডির দৈর্ঘ্য কত? ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি যায়, এ ও বি এখানে দুটি সমান যা হবে সম্ভবত, এ ও বি 60 ডিগ্রি, এটা আমরা এ বি নিচ্ছি, এটা সিডি নিচ্ছি, এটা এ বি সিডি, এটা ও কেন্দ্র, এটা ও, এ ও বি 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, কারণ এটা 60 ডিগ্রি, এই দুটো সমষ্টি হয়ে যাচ্ছে 120, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, একটা কোণ 60 ডিগ্রি হয়ে গেলে বাকি দুটো সমষ্টি 120 হয়। এবার এই দুটো সমষ্টি, এবার এরও বিপরীত বাহুটা ব্যাসার্ধ, এরও বিপরীত বাহু ব্যাসার্ধ, বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হবে এ বি আর সিডি দুটো সমান যায় বলতে হবে, এ বি আর সিডি দুটো সমান যায়। আচ্ছা, সিডি সমান 10 সেমি, তার মানে তিনটে বাহু সব 10 সেমি করে হয়ে যাচ্ছে, এইটা 10, এইটা 10, ব্যাসার্ধ 10, সব 10 করে চলে আসছে। হ্যাঁ, আর কি বলেছে? ওডি এর দৈর্ঘ্য। আচ্ছা, ওডি, তার মানে ওডি তো 10 সেমি হয়ে যাচ্ছে, ওডি 10 সেমি হয়ে যাবে। ঠিক আছে, এটা এ বি আর সিডি দুটো সমান যা বলতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি সমান যা, দুটি সমান যা। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি সমান যা, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ এ ও বি এর ও এ ইজ ইকুয়াল টু ও বি, এখানে লিখে দেবে একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব ও এর বিপরীত কোণ ও বি এ সমান ও এ বি সমান, টোটাল তো 120, 120/2 সমান 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে সিডি সমান 10 সেমি, প্রদত্ত সিডি ইজ ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু 10 সেমি, অতএব ও এ সমান ও বি সমান ও সি সমান ওডি, মানে বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হচ্ছে, প্রত্যেকটা এইগুলো ব্যাসার্ধ আর এগুলো তো সমান, তার সঙ্গে সমান 10 সেমি, অতএব ওডি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, দেখো নাও প্রসেসটা, ওডি বাহুর দৈর্ঘ্য 10 সেমি আসছে। তাহলে এর সাথে সাথে দেখো আমাদের 5-এরটা হয়ে গেল, এবার 6-এ যাচ্ছি আমরা, 6-এর প্রমাণে যাচ্ছি। কি বলছে দেখো 6-এর প্রমাণ। 6-এর বলে দিয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও বৃত্তের কেন্দ্র সিওডি 120 ডিগ্রি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, ও বৃত্তের কেন্দ্র, আর বলা আছে সিওডি 120 ডিগ্রি, তাই তো? এইখানে মনে করো কেন্দ্র এইরকম, এইটা 120, সিওডি 120 ডিগ্রি। আচ্ছা, সিওডি 120 ডিগ্রি, আর কি আছে? বিএসি 30 ডিগ্রি, বিএসি, এইটা বিএসি 30 ডিগ্রি। আচ্ছা, আর কি বলেছে? বিএসি 30 হলে বিওসি এর মান কত? বিওসি এই কোণটা, ও কোণ,
বিওসি এর মান চেয়েছে। এখানে দেখো এই যে 120 ডিগ্রি কন্ডিশনটা দিয়েছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, প্রদত্ত কোণ সিওডি সমান 120 ডিগ্রি এবং কোণ বিএসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, ও কমা বি যোগ করলাম। ও কমা বি যোগ করার পর এবার দেখো বলেছে বিওসি এর মান চেয়েছে, তাই তো। ও কমা বি যোগ করার পর বলেছে যে বিএসি আমরা লিখেছি 30 আর সিওডি 120, আর বলেছে যে বিওসি সহজেই বেরিয়ে যাবে। দেখো 120 কন্ডিশনটা লাগছেই না। বিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। অতএব বিওসি ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিএসি এর মান 30 ডিগ্রি 60 ডিগ্রি। অতএব কোণ বিওসি এর পরিমাপ 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। কোণ বিওসি এর পরিমাপ 60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যের স্টেটমেন্টটাই আমরা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, 60 ডিগ্রি চলে আসছে। দেখো খুব সহজভাবে এই 120 ডিগ্রি যে কন্ডিশনটা দিয়েছে সেটা কাজেই লাগছে। নেক্সট দেখো আমরা 7 অঙ্কে যাব। সাতের অঙ্ক কি বলেছে? 7 বলে দিয়েছে যে আর cos θ 2√3 আর sin θ 2 হলে 2 এবং বি সূক্ষ্মকোণ হলে আর এবং থিটার মধ্যে মান, আর এবং থিটার মান নির্ণয় করো। এটা থিটা সূক্ষ্মকোণ হবে, বি নয়, এটা থিটা। আর cos θ = 2√3 আর cos θ = 2√3, তাহলে উভয় দিকে বর্গ করলে r স্কয়ার cos স্কয়ার θ = 2√3 তার স্কয়ার, তার মানে r স্কয়ার cos স্কয়ার θ = 2 দুগুণে 4 3 12, এটাকে 1 নম্বর দাও। আর বলা আছে r sin θ = 2, r sin θ = 2, তাহলে r স্কয়ার sin স্কয়ার θ = 4, এটাকে 2 নম্বর দাও। 1 প্লাস 2 করে পাই, কি পাবো? r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ 12 প্লাস 4, r স্কয়ার কমন নিলে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ 16, এটার মান 1, তাহলে r স্কয়ার ইন্টু 1 = 16, অতএব r স্কয়ার সমান 16, অতএব r = প্লাস মাইনাস 4, অতএব r = পজিটিভটাই হবে যেহেতু থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে। এবার দেখো, অতএব প্রথমটাতেই যদি পুট করি, অতএব 4 cos θ = 2√3, এখানে লিখে দাও থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে cos θ = হয়ে যাচ্ছে 2√3/4, অতএব cos θ = √3/2, তাহলে cos θ = cos কতর মান? 30 মান, অতএব θ = 30 ডিগ্রি, অতএব r = 4, θ = 30 ডিগ্রি, এই দুটো মান। ঠিক আছে, r এর মান 4, θ এর মান 30 ডিগ্রি। দেখুন প্রসেসটা। নেক্সট দেখো, এটা 7 হলো 8 অঙ্ক। 8 একদমই সহজ অঙ্ক ছিল এটা। 8 অঙ্ক কি বলেছে?
দেওয়া আছে 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি, তাই তো। 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি মান নির্ণয় করতে বলেছে। 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস 1/sec স্কোয়ার 10 মাইনাস 1/sec স্কোয়ার 10 মাইনাস 1, তাই তো, এইটা দিয়েছে। এর মান নির্ণয় করো। আচ্ছা, ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার 80 মানে কস স্কোয়ার 80 হয়ে গেল, মাইনাস আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/tan স্কোয়ার 10, তাহলে 1/cos স্কোয়ার 80, 1/cos মানে sec স্কোয়ার 80 মাইনাস 1/tan মানে cot স্কোয়ার 10, তাহলে sec স্কোয়ার 80 মাইনাস এই cot স্কোয়ার 10টাকে আমরা লিখছি 90 মাইনাস 80 লিখলে 10 হয়, তাহলে sec স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস cot 90 মাইনাস থিটা, হ্যাঁ এটা cot 90 মাইনাস থিটা tan থিটা, এটা হয়ে যাচ্ছে tan স্কোয়ার 80 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার 80 ডিগ্রিটাকে থিটা ভাবলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, ঠিক আছে। এটা আবার এটাকেও ঘোরাতে পারতে, যদি মনে করতে sec স্কোয়ার 80টাকে আমি লিখবো sec স্কোয়ার 90 মাইনাস 10, তাহলে cosec স্কোয়ার হয়ে যেত cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, তখনও 1 হতো, ঠিক আছে, তখন 10 ডিগ্রিতে পুরোটা কনভার্ট হতো। অতএব 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 মাইনাস 1/sec স্কোয়ার 10 মাইনাস 1 এর মান 1, ঠিক আছে, এর মান আসছে 1, দেখে নাও। এবার দেখো 9 অঙ্ক যাব, আয়তঘনের অঙ্ক আছে 9টা। 9 অঙ্ক আয়তঘনের অঙ্ক দিয়েছে। কি বলেছে 9 অঙ্কটা? একটি আয়তঘনকের মাত্রাগুলি 12 সেমি, 6 সেমি, 3 সেমি, তাহলে তার মানে আয়তঘনকের মাত্রাগুলি 12 সেমি, 6 সেমি, 3 সেমি মানে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ওই আয়তঘনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য কত হবে? সহজ অঙ্ক, সমান আয়তনের প্রতিধারের দৈর্ঘ্য। তাহলে আয়তঘনের আমরা আয়তন নির্ণয় করতে হবে। আয়তঘনকের মাত্রাগুলি যথাক্রমে 6 সেমি আর কত আছে? 6 সেমি, 12 সেমি, 6 সেমি। প্রথমে 12 সেমি, 12, 6 আর 3 মাত্রাগুলি যথাক্রমে 12 সেমি, 6 সেমি ও 3 সেমি। অতএব আয়তঘনকের আয়তন কত? 12 × 6 × 3 এত সেমি কিউব। ধরি ঘনকের বাহু হবে = a সেমি, অতএব ঘনকের আয়তন হবে a³ সেমি কিউব, ঠিক আছে, বা ঘন সেমি লিখলে হতো। তাহলে দুদিকের আয়তন তো নিশ্চয়ই সমান হবে, সমান আয়তনের ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য। তাহলে শর্তানুসারে অতএব a³ = 12 × 6 × 3, তাহলে a³ এটা হয়ে যাচ্ছে, এটা 6³ হয়ে যাবে, কারণ এই যে 6 আছে আর এটা 3 × 12 = 36, তাহলে দুটো 6 এর গুণফল, 3 × 12 = 36, দুটো 6 এর গুণফল, একটা 6 পড়ে আছে। অতএব a = 6, হ্যাঁ। অতএব ঘনকের সহজেই হয়ে গেল, দেখো, ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য 6 সেমি আনসার চলে আসছে। দেখো কত সহজভাবে হয়ে গেল, দেখো দুটোর আয়তন বের করলাম, আয়তন বের করে সমান করে দিলাম, এর মান বেরিয়ে গেল, সেটাই ঘনকের ধারের দৈর্ঘ্য, ঠিক আছে। এটা 9 অঙ্ক হয়ে গেল। এবার 10 অঙ্ক দেখো, 10 অঙ্ক কি বলছে। 10 বলেছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ালে বক্রতলের ক্ষেত্রফল কত বাড়বে? ধরি
গোলকের ব্যাসার্ধ সমান আর একক। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² ঘন একক। ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² ঘন একক। এইটা হচ্ছে। এবার আমরা এটা অতএব ব্যাসার্ধ 50% বাড়ছে, অতএব আর এককের 50%, আর এককের 50% ইজ ইকুয়াল টু আর ইন্টু 50/100 এত একক ইজ ইকুয়াল টু কেটে গেলে 1 2 r/2 একক। অতএব ব্যাসার্ধ 50% বাড়লে ব্যাসার্ধ হবে r প্লাস r/2 একক। 2 লসাগু 2r প্লাস r একক 3r/2 একক। অতএব এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr² মানে 3r/2 তার স্কোয়ার এত। এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা ঘন নয়, বর্গ একক হবে, বর্গ একক। ক্ষেত্রফলের একক বর্গ একক সর্বদা। 4π ইন্টু এইটা হয়ে যাচ্ছে 9r²/4 বর্গ একক। 4 কেটে গেলে 9πr² বর্গ একক। অতএব ক্ষেত্রফল কতটা বাড়লো? অতএব ক্ষেত্রফল বাড়লো ইজ ইকুয়াল টু 9πr² বর্গ একক মাইনাস 4πr² বর্গ একক সমান 5πr² বর্গ একক। ক্ষেত্রফল এতটা বাড়লো, 5πr²। এবার দেখো বৃদ্ধি যেটা হচ্ছে সেটা সবসময় প্রাথমিকের উপর বৃদ্ধি পায়। প্রাথমিক কত ছিল? 4πr²। অতএব গোলকের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ এককে বৃদ্ধি পায় 5πr² বর্গ একক। এক বর্গ এককে বৃদ্ধি পায় 5πr²/4πr² বর্গ একক। πr² কেটে দিলাম। অতএব 100 বর্গ এককে বৃদ্ধি পায় 5/4 ইন্টু 100 এত পার্সেন্ট, 25। 5 25-এ 125%। ঠিক আছে, তাহলে কি অ্যান্সার, কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, বা এখানে লিখে দিতে পারি বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। অতএব গোলকের অ্যান্সার এটা লিখবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাড়বে 125%। এটাই উত্তর। দেখো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাড়বে 125%। দেখানো প্রসেসটা ভালো করে। তাহলে 10-এর দাগের হয়ে গেল। এবার আমরা যাব 11-এর দাগের। ঠিক আছে, নেক্সট দেখো 11-এর দাগের অঙ্ক। আচ্ছা, 11-এর দাগের কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক, এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু এল একক। লম্ব বৃত্তাকার শঙ্কুর চিত্র কিরকম? এরকম। এটা ভূমি ব্যাসার্ধ। মনে রাখবে লম্ব বৃত্তাকার শঙ্কুর
তির্যক উচ্চতা এল, উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর, এরা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, যেখানে এই কোণটা সমকোণ হয়, উচ্চতা এবং ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে। অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, চিত্রটাকে এরকম দেখিয়ে দিলে, ঠিক আছে, এটা হয়। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পাই আর স্কোয়ার বর্গ একক। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর এল বর্গ একক। বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ব্যাসার্ধের ভূমির ক্ষেত্রফলের ভূমির ব্যাসার্ধ নয়, ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। অতএব শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইজ ইকুয়াল টু √5 ইন্টু পাই আর স্কোয়ার। পাই আর যদি সরিয়ে দিই, এল ইজ ইকুয়াল টু √5 আর, স্কোয়ার করে দিলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। অতএব এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর স্কোয়ার। ঠিক আছে, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর স্কোয়ার হচ্ছে। আচ্ছা, বলছে শঙ্কুর উচ্চতা ও ভূমি ব্যাসার্ধের অনুপাত। তাহলে এবার দেখো, অতএব এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হচ্ছে, তার মানে এইচ বাই আর ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। ঠিক আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, এটা 2:1। অতএব এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু 2:1। অতএব শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1 আসছে। দেখো, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। উত্তর লিখবে, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু 2:1। ঠিক আছে, দেখো 11 দাগে হলো, এবার 12 দাগে যাব। এই পেজের 357 পেজের আজকে আমরা 1 দাগ এবং 2 দাগের অঙ্ক সলভ করছি। 1 দাগ এবং 2 দাগের অঙ্কে 1 নম্বর এবং 2 নম্বরের অঙ্কে 1 নম্বর এবং 2 নম্বরে যে সমস্ত প্রবলেম আছে সেগুলো সলভ করছি 1 থেকে 4 দাগ পর্যন্ত। 4 দাগের এটা লাস্ট অঙ্ক। ঠিক আছে, আজকের ক্লাসের এটা লাস্ট অঙ্ক। কি বলেছে এখানে বলে দেয়া আছে যে একটা তথ্য দেয়া আছে xi আর fi এর, আমরা এইভাবে তথ্যটা লিখছি, এটা xi, এটা fi, এটা নিচ্ছি fi xi। ঠিক আছে, কি কি মান দেয়া আছে দেখো, xi আছে 8, 20, 26, 29, 8, 20, 26, 29। ঠিক আছে, এইটা। আচ্ছা, fi কি কি আছে, তথ্যের গড় 17 বলা আছে। আচ্ছা, fi আছে 30, 20, f 10, fi আছে 30, 20, f 10। তথ্যের গড় কত? তথ্যের গড় 17 হলে f এর মান, তথ্যের গড় 17 হলে f এর মান চেয়েছে, তাই তো। তথ্যের গড় বলা আছে 17, তাহলে সামেশন অফ fi কত? 30, এটা 60 প্লাস f হচ্ছে। সামেশন অফ fi xi কত আসছে দেখি, এটা 3 আসছে 24, 240, এটা 20, 20, 400। ঠিক আছে, এটা আসছে 26f, আর এটা 290, এটা সমষ্টি করলে আসছে 26f প্লাস 400 আর 200 640, 640, 740, 840, 840, 930। ঠিক আছে, অতএব x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi বাই
সামেশন অফ এফ আই, এখানে লেখো আমরা জানি বলে, তাহলে এই মানটা দেওয়া আছে 17 ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই হয়ে যাচ্ছে 26f প্লাস 930, তথ্যটা ঠিক করা আছে 4 আর 2 6 2 800, 890, 930, ঠিক আছে। আর এটা আছে 60 প্লাস এফ, 60 প্লাস এফ, তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়ে যাচ্ছে 17f প্লাস 0 6 7 42 2 হয় থাকে 4, 6 6 4 10, এইটা ইজ ইকুয়াল টু 26f প্লাস 930 বা 17f মাইনাস 26f ইজ ইকুয়াল টু 930 মাইনাস 1020, ঠিক আছে। এইটা বিয়োগ করলে 9f হয়ে যাচ্ছে, 9f হয়ে যাচ্ছে মাইনাস 9f, 26 বড় ইজ ইকুয়াল টু এটা 930 70 আর এটা মাইনাস 90 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব f ইজ ইকুয়াল টু 90/9, অতএব f ইজ ইকুয়াল টু 10, অতএব অ্যান্সার লিখবে f এর মান চেয়েছে, তো f এর মান চেয়েছে, কি বলেছে এটা কি চেয়েছে, এখানে বলেছে f এর মান নির্ণয় করো, অতএব f এর মান f এর মান 10, ঠিক আছে। দেখো f এর মান 10, দেখে নাও প্রসেসটা। তাহলে এর সাথে সাথেই আমাদের দেখে নাও এর সাথে সাথেই আমাদের 357 পেজে ম্যাথের যে কোশ্চেনটা ছিল সেটা সলভ হলো, 1 2 3 4 দাগের আমরা সলভ করলাম, ঠিক আছে। ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, সমস্ত রকম সলিউশন ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমস্ত রকম সাহায্য করা আছে, প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সমস্ত রকম সুবিধা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমস্ত রকম সাহায্য আমরা করব, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরব পরবর্তী ক্লাসে, এবং রায় মার্টিন আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি। এবিটিএ টেস্ট পেপারে এর পরের পেজটা, পরবর্তী ক্লাসের পরের যে পেজ আছে সেই পেজের ম্যাথের কোশ্চেনটা সলভ করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।